নমস্কার। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ধরুন আপনাকে যদি হঠাৎ বলা হয় যে সত্যেশা লুভা বলে আপনি কাউকে চেনেন বা কারোর নাম শুনেছেন, আমার ধারণা 99% মানুষই বলবে যে না, নাম শুনিনি। তবে কিছু কিছু ব্যতিক্রমী ব্যক্তি থাকবেন যারা হয়তো নামটা শুনেছেন, এবং অবশ্যই এরা কিন্তু রাজনীতি সচেতন বা রাজনীতির ব্যাপারে কিন্তু তারা খবরাখবর রাখেন। কে এই সত্যেশা লুভা? গত 22শে জুন 2025 সাল গুজরাটে কিন্তু নির্বাচন হলো পঞ্চায়েতের। সর্বমোট 3894টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সবরকণ্ঠ জেলায় একটা গ্রাম পঞ্চায়েতে জিতেছেন কিন্তু এই সত্যেশা লুভা, এবং ঘটনাচক্রে তিনি হচ্ছেন সিপিএমের সক্রিয় সদস্য। গুজরাটে যেহেতু পঞ্চায়েত ইলেকশন পার্টি সিম্বলে হয় না, অতএব সরকারিভাবে বলা যাবে না যে ওখানে সিপিএম প্রার্থী জিতেছেন, কিন্তু এটা মোটামুটি সবাই জানেন যে তিনি সিপিএমের একজন পদাধিকারী। কী ব্যাপার সেটা একটু পরে আসছি। সবথেকে বড় কথা হচ্ছে, গুজরাট হচ্ছে গোটা ভারতের ধনবাদী ব্যবস্থার সর্বপ্রধান মুখ। সেইখানে যদি কোনো একজন বামপন্থী জিতে আসেন, সেটা হোক না পঞ্চায়েত, সেটা কিন্তু একটা যথেষ্ট বড় গুরুত্ব আছে। সত্যেশার সঙ্গে সিপিএমের কী সম্পর্ক, এবারে সেই কথাতে আসি। গুজরাটের সবরকণ্ঠ জেলার ভারভাষা যে গ্রাম পঞ্চায়েত, সেখানে প্রধান হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন, এবং তিনি পেয়েছেন সর্বমোট 596 ভোট। 1415 ভোটের মধ্যে 596 ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবিতা, তিনি পেয়েছেন 492 ভোট। এবং অপর একজন ক্যান্ডিডেট ছিলেন, তার নাম হচ্ছে তিনি পেয়েছেন 236 ভোট। অর্থাৎ কিনা আমরা যে ধরনের নির্বাচনী ভাষ্যের সঙ্গে পরিচিত, সেই হিসাবে বলতে গেলে কিন্তু বলতে হবে যে এই যে সত্যেশা লুভা, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবিতাকে 104 ভোটে পরাজিত করে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার সবারই জানতে ইচ্ছা হবে যে এই যে সত্যেশা, এর আরও মোর ডিটেলস, পড়াশোনা, রাজনীতি, পরিবারগত এই সমস্ত ব্যাপারটা সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, তবে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনই দিতে পারি। মোটামুটিভাবে যে মিডিয়াতে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেটা অনুযায়ী সত্যেশার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। তিনি কিন্তু পেশায় আইনজীবী। ঠিক কোন কোর্টে প্র্যাকটিস করেন সেটা কিন্তু বলতে পারছি না, কারণ সে ধরনের তথ্য কিন্তু এই ইন্টারনেটেও নেই। কিন্তু তিনি আহমেদাবাদে প্র্যাকটিস করেন, এটা অতি অবশ্যই এটা প্রতিষ্ঠিত সত্য। এবং সেখানকার বার অ্যাসোসিয়েশনের থেকে কিন্তু ডিটেলস বার করলে জানা যাবে যে তিনি কোন কোর্টে কোথায় কী প্র্যাকটিস করেন বা না করেন। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই সত্যেশা যে জিতলেন, তিনি কিন্তু ধনবাদী একটা রাজ্যে বামপন্থী ফুল ফোটালেন। ফুল বলবো না, বলবো যে বীজ বপন করলেন। এটা তিনি বীজ বপন করলেন না তার পার্টি বীজ বপন করলো? অর্থাৎ আই এম ট্রাইং টু মেক এ ডিফারেন্স বিটুইন দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য পার্টি। তো সেই আলোচনাতে একটু পরে আসছি। আগে জেনে নিই যে তার যে রাজনৈতিক যে স্তর, কোন কোন স্তর তিনি পেরিয়ে এসেছেন মাত্র 25 বছর বয়সে। সবরকণ্ঠ জেলা সম্পাদক মণ্ডলী তিনি সদস্যা,
এবং দলের রাজ্য কমিটিতে তিনি স্থায়ী আমন্ত্রিত সদস্য। তাছাড়া এসএফআই এর রাজ্য সম্পাদিকা। অর্থাৎ কিনা এটা যদি পশ্চিমবঙ্গ হতো তাহলে বলতে হবে যে তিনি যথেষ্ট একটা বড় দায়িত্বশীল পদে আছেন। যেহেতু রাজ্যটার নাম গুজরাট এবং যেহেতু এই রাজ্যে সিপিএম দলের তেমন কোনো প্রভাব নেই, অতএব এতগুলো যে পদমর্যাদা মনে হতেই পারে যে এটা তেমন কিছু না। যাই হোক, তা যে কোনো ব্যক্তি যদি ইলেকশনে জেতেন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ইলেকশনের আগে হোক বা পরেও হোক আপনি আপনার অঞ্চলের জন্য কি কি উন্নয়নের পরিকল্পনা করেছেন। 25 বছর বয়সের মেয়ে, অর্থাৎ তার যে ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স রয়েছে ব্যাপারটা ঠিক তা নয়, কিন্তু তিনি যেটা বলেছেন সেটা মোটামুটি এরকম, সেটা অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিকদের মতোই বলেছেন। তার প্রায়োরিটি হলো অঞ্চলের রাস্তা, আলো, আবর্জনা পরিষ্কার, পরবর্তীকালে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, একটা পাঠাগার বা লাইব্রেরি, একটা জিমনাসিয়াম। যেমন বয়স সেই অনুযায়ী তার এই যে প্রায়োরিটিগুলো, এই প্রায়োরিটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে একজন ফ্রেশ মাইন্ডের ক্যান্ডিডেট, যাকে সেখানকার মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন। আপনাদের মনে হতে পারে একজন সরপঞ্চ বা পঞ্চায়েতের জন্য এত কথা বলার কারণটা কি? কারণটা হলো এই বিজয়ী মহিলার যে শিক্ষা ও পেশাগত যোগ্যতা ও ব্যস্ততা, তার সঙ্গে জনজীবনের গুরুত্বপূর্ণ ব্যাপারে অংশগ্রহণ তাকে কিন্তু পাকাপোক্তভাবে একটা সুদক্ষ নেত্রী হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিচ্ছে। হয়তো দেখা যাবে যে এই যে সত্যেশা, একদিন তিনি এমন একজন নাম করা নেত্রী হয়ে উঠলেন যার হাত ধরে হয়তো বামপন্থীরা গুজরাটে যথেষ্ট পরিমাণে শক্তি সঞ্চয় করে তারা একটা ফর্মিডেবল পার্টি হিসেবে অ্যাপিয়ার করল। এবারে এইখানে দেখা যাবে যে বেশ কিছু রাজ্যেই কিন্তু সিপিএম দলের এই ধরনের কিছু ব্যতিক্রমী নেতা আছেন যারা পরের পর ইলেকশন জিতে চলেছেন। যেমন 76 বছরের মোহাম্মদ ইউসুফ তারিক জামি, তিনি সিপিএমের একজন বিধায়ক। কাশ্মীরের কুলগাম যে বিধানসভা ক্ষেত্র, সেখান থেকে তিনি পরপর 5 বার জিতেছেন। আচ্ছা, এই গত 2024 সালে যে সংসদীয় নির্বাচন হলো, এই সংসদীয় নির্বাচনে কিন্তু জিতেছেন অমরা রাম বলে সিপিএমের একজন সাংসদ। হায়েস্ট সিপিএমের একজন সাংসদ, তাও আবার রাজস্থান থেকে। ব্যাপারটার মধ্যে একটা মনে হচ্ছে যেন একটা বৈপ্লবিক পরিবর্তন। আচ্ছা, তারপরেও আরও একজনের কথা ধরুন, মহারাষ্ট্রের দাহানু বিধানসভা কেন্দ্র। মহারাষ্ট্রের দাহানু বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিনোদ বিভা নিকল। নিতান্ত গরিব, প্রায় ভাগ চাষি। তিনি কিন্তু সত্যসার থেকে অনেক বড় ক্ষেত্রে জিতেছেন। অর্থাৎ এখানে কতগুলো প্রশ্ন অটোমেটিক্যালি চলে আসে। এই ব্যক্তির যে উচ্চতা, এই ব্যক্তির যে গুণাবলী, এই ব্যক্তির যে প্রভাব জয়ের ক্ষেত্রে, সেটা বড় ভূমিকা পালন করেছে, নাকি তার রাজনৈতিক দল এবং তার যে আদর্শ বা ইডিওলজি যেটাকে বলে, সেটা বড় ব্যাপার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই প্রশ্নের উত্তর অমীমাংসিত। হয়তো আর কিছুদিন পরে যদি দেখা যায় যে পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আরও অন্যান্য যে দলীয় সদস্যরা জিতে আসছেন, তাহলে বুঝতেই হবে যে ইডিওলজিটা কিন্তু স্প্রেড করছে। চলে আসি সত্যেশার কথাতে আরেকবার। তিনি SC/ST কমিউনিটির একজন সদস্য। এই যে অমরা রামের কথা বলছিলাম, বা ওই যে বিনোদ বিভা নিকলের কথা বলছিলাম, এরাও কিন্তু SC/ST কমিউনিটির। অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে বামপন্থীরা যদি কোনো জায়গাতে আত্মপ্রকাশ করেন, সেই আত্মপ্রকাশটা হচ্ছে কিন্তু
এই সমাজের পিছিয়ে পড়া দলিত মানুষদের ভেতর থেকেই, সেখান থেকেই উঠে আসছে নেতৃত্ব, এবং সত্যসার যে রাজনৈতিক আঁতুড়ঘর সেটাও কিন্তু ওই দলিত যে জনগোষ্ঠী তারই মধ্যে। এই সমাজ কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়েও আসতে হবে। কিন্তু তার এই যে জয়, সেটা ভারতের যে কি বলবো মেইন স্ট্রিম মিডিয়া, তার কাছে কিন্তু এটা খুব আকর্ষণীয় খবর হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং যার ফলে ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া এরাও কিন্তু তাকে নিয়ে খবর করেছে। এই স্ক্রিনে দেখতেই পাবেন। পিপুলস ডেমোক্রেসি তো তাকে নিয়ে একটা ফুল পেজ খবরই করে ফেলেছে। টাইমস অফ ইন্ডিয়া সত্যসাকে নিয়ে যে হেডিংটা করেছে তার নাম হচ্ছে লেফট এন্ট্রি ইন রাইট ব্যাস্টিয়ান, অর্থাৎ কিনা দক্ষিণপন্থী দুর্গে বামপন্থীদের প্রবেশ। আবার আসি এই সত্যসার কথাতে। আচ্ছা, সত্যসার যে জিতলেন, তিনি কি একজন জাস্ট ওখানকার একজন মেয়ে হিসেবে জিতেছেন, না তার কিছু এমন কর্মকাণ্ড আছে যেটাকে মানে বলা যায় যে অ্যাভারেজের থেকে অনেকটাই আলাদা, এবং যার ফলে তার প্রভাব কিন্তু ওই অঞ্চলে সাংঘাতিকভাবে পড়েছিল। ব্যাপারটা হচ্ছে কি, যে নতুন এডুকেশন যে আমাদের নীতি তৈরি হয়েছে, যেটাকে বলে নিউ এডুকেশন পলিসি, ন্যাপ, তিনি তার বিরোধিতা করে চলেছেন। হাথরাসে যে মেয়েটিকে যে এইভাবে নৃশংসভাবে খুন করে তার প্রমাণ লোপাটের ব্যাপার করা হয়েছিল, গুজরাট থেকে গিয়ে তিনি কিন্তু সেখানেও অংশগ্রহণ করেছিলেন একজন প্রটেস্টার হিসাবে, এবং সেই সমস্ত খবর তো এই মিডিয়াতেই রয়ে গেছে। কেউ যদি আর্কাইভগুলো খুঁজে দেখেন দেখতে পাবেন এই 25 বছর মেয়েটি এই অল্প বয়সেই কিভাবে বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। গুজরাটে বাম আন্দোলনের কোনো ইতিহাস আছে? অর্থাৎ এই যে সত্যসাই যে জিতলেন, এটি কোনো একটা ট্র্যাডিশনাল একটা আন্দোলনের ফসল হিসেবে কি তিনি উঠে এসেছেন? সেইভাবে বলতে গেলে কিন্তু গুজরাটে নির্বাচনী রাজনীতিতে বামপন্থীরা প্রায় অ্যাবসেন্ট, মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু দেখা যাবে না। কিন্তু সেখানে বামপন্থীদের যে নীতিগত যে প্রভাব, সেটা কিন্তু যথেষ্ট। আমরা সবাই জানি যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার অব্যবহিত পরেও, বলা যায় 1960 সাল পর্যন্ত, এই অঞ্চল, এই যে মহারাষ্ট্র বা গুজরাট, এই যে দুটো স্টেট, এরা কিন্তু তিনটি রাজ্যে বিভক্ত ছিল। একটার নাম হচ্ছে সৌরাষ্ট্র, আরেকটার নাম হচ্ছে বম্বে, আর আরেকটার নাম হচ্ছে বরোদা। তাই একটা MGJP বলে একটি সংগঠন, যেটা বেসিক্যালি ইট ওয়াজ আ লেফটিস্ট ফার্মার্স একটা অর্গানাইজেশন, যেখানে কংগ্রেস কর্মীরা পর্যন্ত এর মধ্যে যোগদান করেছিলেন। এই যে MGJP, এর যে গোটা নাম হচ্ছে মহা গুজরাট জনতা পরিষদ। এদের আন্দোলনের চাপেই কিন্তু ভাষাগত ভিত্তিতে 1960 সালের 1 মে মহারাষ্ট্র এবং গুজরাট এই দুই রাজ্য কিন্তু তৈরি হয়, এবং এর যে নেতৃত্বে ছিলেন তিনি ছিলেন বামপন্থী নেতা CPIM-এর দিনকর মেহতা। এই দিনকর মেহতা তিনি কিন্তু গুজরাটকে বামপন্থার আলো দেখিয়েছিলেন। এক সময়তে তিনি বম্বের যে রাজ্যটা ছিল সেখানকার তিনি বিধায়কও ছিলেন, এবং 1966-67 সালে তিনি আহমেদাবাদ শহরের মেয়র পর্যন্ত হন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সত্যসার জন্মের বহু দশক আগে আরও একজন ব্যক্তি অলরেডি কিন্তু সেখানে বামপন্থার যে মশাল সেটা জেলে রেখেছিলেন। তারপর সেই মশালের আলো অনেকটা নিভে গেছে, কিন্তু হয়তো তার পুনরুজ্জীবন হলো এই সত্যসার হাত দিয়ে। আচ্ছা, বর্তমানে গুজরাটে বামপন্থীদের ভোটের হিসাবটা কীরকম?
বামপন্থীদের ভোটের হিসাবটা কিন্তু দেখতে গেলে কিন্তু দেখা যাবে যে 2022 সালে যে বিধানসভা হয়েছিল তাতে বামপন্থীরা সর্বমোট 10,000-এর কিছু বেশি ভোট পেয়েছে গোটা রাজ্যে। 10,000-এর কিছু বেশি ভোট, যেটা কিনা অঙ্কের হিসাবে বলে 0.03%। আর 2024-এ যে পার্লামেন্ট ইলেকশন হলো, সেই পার্লামেন্ট ইলেকশনে কিন্তু সিপিআইএমের ভোট আলাদা করে কিছু দেখানো হয়নি। অন্যান্য বলে যে একটা হেড আছে, সেই হেডে 0.4% লেখা রয়েছে। সিপিএমের যে মোট ভোট সম্ভবত সেই 0.4%-এর মধ্যে অন্তর্গত, কত সেটা কিন্তু এখন আর আলাদা করে বলা যাচ্ছে না। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির যে শুরুর দিকে যে ভোট প্রাপ্তি, গুজরাটে কিন্তু সিপিএমের অবস্থা তার থেকে অনেকটাই দুবলা পাতলা। পশ্চিমবঙ্গের শুরুর দিকের বিজেপি আর গুজরাটের শুরুর দিকের সিপিএমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখানে গুজরাট কিন্তু এগিয়ে। অতএব গুজরাটকে কিছুটা হলেও বামপন্থীদের প্রতি যদি আকৃষ্ট করতে হয়, তাহলে একটা ম্যাসকট অফ দি লেফট প্রয়োজন। অর্থাৎ কিনা গুজরাটে কিন্তু একজনকে ধরে এগোতে হবে যিনি কিন্তু বামপন্থার মুখ হয়ে উঠতে পারেন। এবং আমার নিজের ব্যক্তিগত ধারণা, সত্যেশা লুহা কিন্তু সেক্ষেত্রে রিয়েলি একটা লেফটিস্ট ম্যাসকট হতেই পারে। বামপন্থীদের মধ্যে একটা ব্যাপার আছে কি, যে কোনো ব্যক্তি যদি এগিয়ে যান তাকে টেনে ধরে নামানোর একটা কিন্তু সিস্টেম সেখানে চালু আছে। এবং এর ফলে দেখা যায় যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারেন না, দিনকর মেহতাকেও কিন্তু আহমেদাবাদের মেয়র হতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সহজে তাকে কেউ হতে দেয়নি, কেননা 1966-67 সালে যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে নাকি সিপিএমের ভোট প্রাপ্তি কমে যেতে পারে সেই ভয়ে। এটা একটা কথা হলো। এইবারে যদি ধরুন এই সত্যসাকে তুলে ধরতে গিয়ে যদি বলে যে ব্যক্তিকে আমরা গুরুত্ব দিতে রাজি নেই, আমরা দল এবং তার নীতি এটাকে বেশি গুরুত্ব দেই, তাহলে সেখানে কিন্তু উন্নতির কোনো রকম আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো। সিপিএম দলে যে উদীয়মান যে তারকারা এখন বেশ কিছু জায়গাতে ভালো ভালো কাজ করেছেন, সত্যেশা কিন্তু তাদের অন্যতম। অতএব যদি তাকে রিয়ালি তাকে কেন্দ্র করে গুজরাটে বামপন্থী আন্দোলনকে বেড়ে উঠতে হয়, তাহলে ব্যক্তি সত্যেশাকে কিন্তু অস্বীকার করা যাবে না। আপাতত এইটুকু বলেই আজকের এই এপিসোডটা শেষ করছি। কেমন লাগলো জানাবেন। এবং এই ধরনের ব্যতিক্রমী যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই ঘটনা নিয়ে আলোচনা করতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের মতামতগুলো জানতে পারলে খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব, কমেন্ট করলে খুশি হব। নমস্কার।